এই শহর টানে টানে জীবন, এই বদল হাওয়ার মানে জীবন। এই শহর থাকে থাকে অমর, গল্প গাথার এক সরোবর। দিনগুলি হায় সোনার খাঁচায়, সব হারিয়ে মন। রাতগুলো যায় মেঘের কোনায়, খোঁজে ফেরে এখন। এই ক্ষুদ্র শহর মন যেন পৃথিবী এখন। এই ক্ষুদ্র শহর মন যেন সবারই আপন। হে ডাগা ডাগা ডাম ডাম, ডাম ডাম ডাগা ডাগা ডাম ডাম, হে ডাম ডাগা ডাগা ডাম ডাম, ডাম 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 ডাগা ডাগা ডাম ডাম, হে ডাম ডাগা ডাগা ডাম ডাম, ডাম ডাম ডাগা ডাগা ডাম ডাম, ডাম ডাম ডাগা ডাগা ডাম ডাম। স্যার, আমি আসলে আমার বিবাহ সম্পর্কিত বিষয় নিয়ে একটু প্যারার মধ্যে ছিলাম, তাই কোনো পরিকল্পনা করতে পারে নাই। ফোন তো তুই দিছিস। তুই কি চাস না আমি ফোন দেই? জানি না। আমি স্যার খবর পাইছি যে আনিতে নাকি শ্রমিক ছাঁটাই হইবে। আমি সবসময় চাই স্যার আমাদের এই কোম্পানি আনিদ পৃথিবীর বুকে ছড়ায় পড়ুক, নাম কাম সব কিছু। আগে একটা প্রজেক্ট প্রপোজাল তৈরি করতে বলেন, কত টাকা লাভ হইবে সেটা না জানিয়ে আগানো কি ঠিক হবে স্যার? হ্যাঁ, চেয়ারম্যান স্যার জানতে চেয়েছিলেন আপনি অফিসে কেন আসেননি। আমার ইচ্ছা। অফিসে আসেন না এটা আমার ইচ্ছা। কি অফিস কি তার ইচ্ছা মতো চলবে? একসের সুযোগ পাইলেই হামদাই যাও না? হ্যাঁ, তোমার না বিয়ে নিয়ে এত ঝামেলা, একবার হ্যাঁ একবার না, এখন ঠিক হয়েছে? সে বিষয়ে পরে কথা বলতেছি। আগে আসেন এই শহরের বিষয়ে যে আপনি রাজি হয়ে গেলেন, সেটা কি আমাদের সামনে বলে জায়েজ করলেন? কি ঠিক বলে না বিলকিস? স্যার একদম ঠিক কথা বলছেন। কোনো কিছু না জানিয়ে স্যার কোনো কিছুর মধ্যে ঢুকতে আমি একদমই রাজি না। আর তাছাড়া স্যার শহরালি নিয়ে নতুন করে ভাবতে হইবে আমার মনে হয়। দেখো, তার ব্যাপারে আমি খুব ক্রিটিক্যাল, তাই আমি ভাববে দেখছি ব্যবসা আর ব্যক্তিগত জীবন এক কইটে ফেলাইলে চলবে না। সে তোমার সাথে যা করছে অন্যায় করছে, এখন এই কারণে তার সব উদ্যোগ তো আমি খারাপ বলতে পারি না। দেখো, এই পর্যন্ত আনিদের জন্য যা ব্যবসা আনার সেই যাচ্ছে, টাকার মুখ সেই দেখাইছে, সুতরাং তার উপরে তো আমার আস্থা রাখতেই হইবে নাকি? স্যার তাইলে আপনি যখন ডিসিশন লইই ফেলছেন, আমাদের তো আর কিছু বলার নাই। আপনি যেটা ভালো বোঝেন সেটাই করেন। আপনি ঠিকই বলছেন বিলকিস। দেখি আমি আজকে আপার সাথে কথা বলি। আপার ভয় দেখাইও না, বুঝছো? তোমার আপা আরেক যন্ত্রণায় আছে, হ্যাঁ ফোন দিয়ে খোঁজ লাও। কি হয়েছিল ভাই? কি সমস্যা? তোমার না বলছি অফিসে দুলাভাই বলবা না? কি হয়েছে স্যার আপার? সবই তো শুনছেন ভাইজান, এখন আপনি বলেন আমার মেয়ের কি উচিত? ওরে আর ফোন দেওয়া? দেখো, উচিত অনুচিত এক একজনের কাছে এক এক রকম। না ভাইজান, দেখেন ও কি ভাষায় কথা বলছে। আমি তো সবই শুনলাম। আসলে আবিদের সঙ্গে আমিও কথা বলছি, পোলাটা একটু ঘাটতে না। একটু না ভাইজান, পুরাই। আমার মনে হয় ভাইজান আপনি আবিদের বাবার সাথে কথা বলেন, বলেন যে ও কি ভাষায় কথা বলছে। আমার মেয়ে কি ফালতু? চাইলে আমি অনেক যোগ্য ছেলের সাথে ওরে বিয়ে দিতে পারতাম, এই বেকার ছেলের সাথে ওকে বিয়ে দিতাম না। শুধুমাত্র ওদের মিল মিশ দেখে আমি এই ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়েছি। সেই কথা এখন বইলা কি হইবে? দিনের মুখে শুনি হ্যাঁ কি চায়। চাচ্ছ আমি আমার দিক থেকে চেষ্টা করে যাব। একবার কল দিয়েছি, প্রয়োজনে আমি আবার কল দিব, কথা বলবো। সাবরিনা, তুমি কি কও? আমি মনে করি আর ফোন দেওয়ার দরকার নাই। আমার মেয়ে কোনো কিছু না বলেও সরি বলছে, অথচ তারপরেও সে বলে কেন সরি বলা হচ্ছে। আম্মু বাদ দাও তো, ও হয়তো একটু রেগে আছে, সময় দাও, ঠিক হয়ে যাবে। বেয়াদব, আসতে বললাম আসলো না। আবিদের মা ওদের দুইজনের দাওয়াত দিয়ে এক করতে চাইলো, তাও সে আসলো না। তারপরেও সে গেছে, ওর মায়ের সঙ্গে কথা বলে এসছে। মোর যেটা মনে হয় আবিরে লাগবেই এই ঝামেলা মিটানোর জন্য। এটা করো না চাচ্ছু, তাতে আরো খারাপ হতে পারে। এমনও হতে পারে যে সংসারটাই ভেঙে গেছে। কেন? আবিদ যে মানুষটাকে সহ্যই করতে পারে না, যার নাম শুনলে ওর চেহারা পর্যন্ত কালো হয়ে যায়, সে মানুষটা যদি ওকে ফোন করে অথবা ওর বাসায় এসে আমাদের সঙ্গে কথা বলে, তাহলে ব্যাপারটা তো আরো খারাপ হয়ে যাবে। সমস্যা কি?
চাচ্ছ আমি চাই না যে আবির ভাইয়ের মতো একজন ডিসেন্ট মানুষ আমাদের বাসায় এসে অপমানিত হোক। আচ্ছা আমি বুঝতে পারতেছি না, আবির যদি এসে আমাদের সবার সাথে কথা বলে তোর সমস্যাটা কি? আমু তুমি বুঝবে না তো। না বুঝতে বুঝতেই তো এই পর্যন্ত আসছে সমস্যাটা। পুরা পরিবারটারে একটা ঝামেলার মধ্যে ফেলছো। আমার কি দোষ আম্মু? তুই কেন হোটেলে রেস্ট না নিয়ে আবিদের কথা না শুনে আবিরের সাথে ঘুরতে গেলি? না গেলে তো আর এই বিপদটা হতো না। আম্মু আমি না বুঝি নাই যে আবিদ এভাবে রিয়্যাক্ট করবে। আর আবির ভাই যদি আবিদের অপরিচিত কেউ হতো তাহলে আমি নিশ্চয়ই যেতাম না। হইছে, আর বলতে হবে না। এখন এই পরিস্থিতি কিভাবে সামাল দিব? মেয়ে বিয়ে দিচ্ছে, শ্বশুর বাড়িতে থাকবে, এইটাই তো স্বাভাবিক। আম্মু আমি তোমার কথা বুঝতে পারছি। আবির যদি আমাকে অ্যাকসেপ্ট নাও করে আমি লেডিস হোস্টেলে গিয়ে উঠবো। লেখাপড়া তো করেছি, একটা না একটা চাকরি হয়েই যাবে, তুমি টেনশন করো না। দেখলেন ভাই, দেখলেন কেমন করে চলে গেল? তুমিও একটু বেশি বইলা ফেলাইছো। তুমি আমাকে মানুষের সামনে খারাপ করো, এটা কিন্তু ঠিক না। আমি আবার কোথায় কি করলাম? আমি কি খবিরের অনামিককে এ বাসায় আসতে মানা করেছি? না তুমি মানা করতে যাবে কেন? আমি তো নিজে থেকে ওদের বলে দিয়েছি আমরা ঝামেলার মধ্যে আছি, লোন লিমিটের কাজ যেন এখন বাইরে করে। খবির কেন আসছিল? কবির আসছিল ওই যে অনামিকাকে 7 লাখ টাকা লোন দিয়েছে, তোর বাবা মা জেলে, সেই ব্যাপারে খরচপাতি হবে তাই মনে হয়, আমি সঠিক জানি না। অনামিকার বাবা মা জেলে কেন? আমি সেটা জানি না। জিজ্ঞেস করলে বলে আমার বাবা অপরাধী, মা অপরাধী, আর সবসময় শুধু হাসে। তুমি তো দেখেছো। হতে পারে, সমস্যা তো থাকতেই পারে। এসব নিয়ে সময় নষ্ট করো না। আর শোনো, জিনিয়া বলেছে ও আবিদের সাথে কথা বলেছে। কি কথা হলো? সরি তো বলেছে, কিন্তু আবিদ তো কোনোভাবেই মানতে রাজি না। এখন তাহলে তোমার কথা বলা উচিত। বিআই বলেছিল আমরাই নাকি সমাধান দিতে পারি, এখন তুমি সমাধান দিয়ে দাও। আমার কথা যদি না শুনে আমি কি করব বলো? আহা, তুমি সেভাবেই বলবে যাতে সে মানা না করতে পারে। হ্যাঁ মা বলো। কি খাবি রে দুপুরে? খাবো একটা কিছু, না খেয়ে তো আর থাকবো না। হ্যাঁ শোন বাবা, জিনিয়া তোকে ফোন দিয়েছিল? হ্যাঁ ফোন দিয়েছিল। দেখ বাবা, জিনিয়া কিন্তু খুবই লক্ষ্মী মেয়ে। আমি ওকে বলেছি, ও সাথে সাথে তোকে ফোন দিয়েছে, সরি বলেছে। হ্যাঁ দোষ করলে সরি তো বলবেই। শোন বাবা, এরকম অনেকেই আছে যারা দোষ করেও সরি বলে না। লাজ লজ্জা অনুতাপ কোনো কিছু এদের ছুঁয়ে যায় না। বুঝতে পারছি, তুমি এখন জিনিয়ার পক্ষেই কথা বলবা। আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না বাবা। আমি বলছি যে যা ঘটেছে এটাকে এত বড় করে দেখার কিছু নেই। তবে তুমি যেটা করেছো, ছোট থাকতে রিয়্যাক্ট করেছো, আশা করি ভবিষ্যতে আর ঘটবে না। সেই গ্যারান্টি তো তুমি দিতে পারো না। পারি বাবা, আমি তো জানি জিনিয়া কেমন। আমিও জানি ও কেমন। তুমি যদি জানতেই তাহলে এতদিনে জিনিয়াকে নিয়ে বাসায় আসতে, একসাথে আমরা সবাই মিলে হই হুল্লোড় করতাম। আম্মা, সেই সব কিছু নষ্ট করেছে জিনিয়াই। না, তুমি যদি আমার কথা শুনো তাহলে আমি বলবো এসব সব কিছু মুছে ফেলো। জিনিয়াকে নিয়ে আসো, সরি বলো দুজন দুজনকে, তারপর আবার হাসি তামাশায় মেতে ওঠো। আম্মা তুমি যত সহজে বললা জিনিসটা, এত সহজ না কিন্তু বিষয়টা। এখন তুই কি চাচ্ছিস? ওই আবির ভাই এসে মাঝখানে মীমাংসা করুক? না, তার আসবার তো কোনো কারণ নেই। এখন আমি যা বলছি সেটা মেনে নাও। তোমরা এতদিন যা করেছো সেটা এনাফ। আর যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। তুমি অফিসে জয়েন করছো কবে? রবিবার। আচ্ছা, আমি এর মধ্যে আসবো। আসো, আজকেই আসো, রাতে তোমার জন্য কিছু রান্না করি। আম্মা, আমার টেস্ট বুঝে আব্বা, তুমি তো নিজের টেস্টই ঠিক মতো বুঝো না। খায় না খায় চাকরি করছো, এখনো সেটা অব্যাহত আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আগামী মঙ্গলবারই হয়ে যাবে। জি আচ্ছা, ওকে, বাই। কি মানে তোমাকে টাকা না দিয়ে ওই ভদ্রলোককে ম্যানেজ করে দিলাম। এখন তুমি আপডেট বলো। আচ্ছা, তুমি যে বাসায় আছো সেটা আমার জানাও না কেন? অফিসে যাওনি, আমি অফিসে গেছি, অফিসে যাই দেখি যে তুমি নেই, তালা বন্ধ। তুমি আমাকে ফোন করতে পারতে। আচ্ছা শোনো, বস মনে হয় 50% রাজি। বসের সাথে একটু ভালো করে একটু বুঝায় কথা বলো, তাহলে পরে এই বিষয়টা সম্ভব। টাকা পয়সা কেমন আছে তোমার স্যারের? টাকা পয়সা খুব বেশি নেই, কিন্তু মানুষ হিসেবে খুব সৎ। সৎ লোকই তো দরকার, চালাক চতুর ফ্রড হলে তো চলবে না। এখন তোমার হাতে সিদ্ধান্ত দুটো, তার ভিতরে একটা বেছে নিতে হবে। এক হচ্ছে যে বসরে কি তুমি পার্টনার হিসেবে নিতে চাও, নাকি তোমার যা গুড উইল আছে, নাম ধাম সহ সব কিছু তার কাছে বিক্রি করে দিতে চাও?
আমি ওনার সাথে কথা বলে দেখি। ঠিক আছে, কথা বলে দেখো। হ্যালো। হ্যালো, কি কি করছো? কি তুই আমার করছো কি? আচ্ছা, ইরাম করে কথা বললি পরে কি কেউ আপনারা কাজ দেবে? তোর কথা মতো মই চুপ হয়ে গেলাম। মোর স্যার কি দিবি কইছিলি? আমি আপনার একটা ঠিকানা পাঠাচ্ছি, আপনি ঠিকানা অনুযায়ী যাবেন। ওখানে ফরিদ নামের একজন ভদ্রলোক আছে, তার সাথে যোগাযোগ করবেন, সে আপনার একটা ব্যবস্থা করে দেবে। কি বেতন মেতন ঠিক করা লাগবে না? আমাকে বেতন কয় টাকা দিবি আর কাজটা কি সেটা বলতে হবে না আমাকে? আরে ভাই, আপনি আগে ওখানে যান, গিয়ে দেখা করেন, কথা বলেন। আপনার যদি পছন্দ হয় আপনি চাকরি করবেন, না হলে করবেন না, আমি আবার অন্য জায়গায় ট্রাই করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে সকালে যাই, ওখানে কি হয় তোকে আমি ফোন দিয়ে জানাবো। হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, বাই। আচ্ছা তুমি এক কাজ করো, ওই বসের একটা ফোন দাও এখন। এত রাতে ওনাকে ফোন দেওয়া ঠিক হবে? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, যাতে কোনো ঝামেলা না হয়। দাও। দোস্ত, চিন্তা করে আসলে লাভ নেই, আমরা ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছি, একদম কনফার্ম। এখন উপায়? আসলে কনজুগাল লাইফটাই এরকম। তা কেন হবে? শোন, ঝগড়া যে বিষয়গুলো নিয়ে হচ্ছে সেগুলো আসলে অনেক সিলি, মানে আমরাই তো টেনে ওগুলোকে বড় করছি। এখন কি করব? শোন, আমাদের lonelybeauty.com কিন্তু ভালোই চলছে, তো আমরা আলাদাভাবে অন্য কোনো অফিসে জব না করি, একসঙ্গেই থাকি, তাহলে কেউ কাউকে সন্দেহ করছি না। তা ঠিক, সারাক্ষণ একসাথে থাকলে কিরকম সিচুয়েশন হইতে পারে, চল আমরা এটা ক্রিয়েট করে দিই। দিস ইজ সিম্পলি টু মাচ। ইউ টু মাচ। তোর মা আসার সময় হয়ে গেছে, আস্তে কথা বলো। সে কখন থেকে ঝগড়া করতেছো? আঙ্কেল, আমরা তো ঝগড়া করতেছি না, আমরা বিয়ের পর যদি ঝগড়া লাগে, হ্যাঁ, তখন আমাদের রিয়াকশনটা কেমন হবে সেটা দেখার জন্য ট্রায়াল করছিলাম। বোকার মতো কথা বলো না, নিজেকে নিজে কখনো দেখা যায়? আয়নার সামনে যাও। আরে আমি তো দেখতে পাচ্ছি ওকে, আমরা দুজনকে দেখতে পাচ্ছি, তাতেই বুঝতে পারতেছি। মানে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর? হ্যাঁ আঙ্কেল, মানে আবির যে পরিমাণে রাগ করে না, মানে এটা নেওয়াই যায় না, সহ্য করার মতো না। তাহলে কি করবা? ও আব্বা নিজে খুব বলতেছে, যখন নিজে ঝগড়া করে তখন তার চেহারাটা দেখো, মনে হয় যেন একটা অপরিচিত মানুষের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে। আমরা আসলে আগেই ভালো ছিলাম, এই বিয়ে শাদী ঢুকায় না, এই রিলেশনশিপটা আমাদের কেমন জানি হয়ে গেছে। ঠিকই বলছিস দোস্ত, চলো আগের মতন হয়ে যাবে। বললেই কি আগের মতো হওয়া যাবে? একবার রেল স্টেশন যখন ওই রেলগাড়িটা চালু হয়ে গেছে না, রেল স্টেশন থেকে ওই জায়গা মতো না যাওয়া পর্যন্ত এটা চলতেই থাকবে, আর থামাথামি নেই, থামবে না। কে বলছে থামবে না? রেলগাড়ি তো বিভিন্ন স্টেশনে থামে, থামে না? সেটা থামে, তো জীবনের যে রেলগাড়ি সেটা একদম মৃত্যুর আগ পর্যন্ত চলতেই থাকে, কোনো থামাথামি নেই, থামবে না, আমৃত্যু চলবে। বাহ, খুব ভাববাদী হয়ে গেছিস। হইতে হয়। সত্যি করে বলতো, কার সঙ্গে তোর অ্যাফেয়ার ছিল? কেন, তুই তো জানিস, ওই যে প্রীতি স্যারের মেয়ে। হ্যাঁ, ওটা তো সবাই জানতো, কিন্তু আমি যেটা জানি না সেটা বল। তুই যেটা জানিস না সেটা তো জানার দরকারও নেই, কারণ ওইটা আমাদের সংসারে তেমন কোনো ক্ষতি করবে না। কিন্তু আঙ্কেল যে বলল একদিন রেস্টুরেন্টে খেতে গিয়ে দেখা হয়ে গেল, তখন আমার জায়গায় তোকে জিজ্ঞেস করলো কেমন আছো আমাকে ছেড়ে, আর তখন সেটা আমি শুনে ফেললাম, তখন তো একটা বিপদ হয়ে যাবে, তাই না? দেখা কখনোই হবে না, কারণ সে দেশের বাইরে থাকে, সে দেশে কখনো আসবেও না। ধর বিয়ের পর আমরা সেই দেশে গেলাম, তখন দেখা হয়ে গেল, তখন? সেটা কোন দেশ সেটা তো আমি জানি, তুই বললেও আমি তো ওই দেশে নিব না। আচ্ছা ধর আমরা দুজন মিলে একটা দেশে বেড়াতে গেলাম, হ্যাঁ, তো সে দেখা গেল ওই দেশটাতে বেড়াতে এসেছে, তখন তখন দেখা হয়ে গেলে কি করবি? আমি জানি যে সে কোন দেশ লাইক করে আর কোন দেশগুলো লাইক করে না। ও, তার মানে যেই দেশগুলো সে লাইক করে না সেই দেশগুলো তো তুই আমাকে বেড়াতে নিবি? অনেকটা ওই রকমই। হ্যাঁ, এইটা তো আমি নিতে পারলাম না, আমাকে তো অপমান করা হলো লিটারেলি। তুই এসব মাথা থেকে ফালা। তাহলে আমারটাও মাথা থেকে ফালা। ফালাই দিলাম,
আমরা দুজনের পাস নিয়ে কোনো কথাই বলবো না। আমিও বলবো না। হ্যালো। হ্যাঁ বল। তুই এত নাটক করতেছিস কিসের জন্য? আমাকে একটু বুঝাই বলবি? আমি কোথায় নাটক করলাম? তুই আম্মাকে ফোন দিয়ে বলছিস যে আমাদের মধ্যে কথা হয়েছে, কি কি জানি সব কথা হয়েছে। হ্যাঁ দিয়েছিলাম, সবই বলেছি। তুই যা করতেছিস তাতে তুই কি প্রমাণ করতে চাস আমাকে একটু বলতো। আমি কোনো কিছু প্রমাণ করতে চাচ্ছি না, মুরব্বীরা যা বলেছে আমি তাই করেছি। আচ্ছা, তো মুরব্বি বলতে কে তোকে কি বোঝাচ্ছে একটু শুনি। দেখ, আমার শরীরটা বেশি ভালো না, আমি এতক্ষণ কথা বলতে পারবো না। তবে এতটুক বলে দিচ্ছি, আব্বা আমাকে বলেছে একসঙ্গে থাকতে গেলে টুকটাক এরকম বিষয় হয়। তুমি আবিদকে সরি বলে দাও। আমি বলে দিয়েছি তোকে সরি, বাট তুই যে সরিটা অ্যাকসেপ্ট করিসনি সেটাও আমি বলে দিয়েছি। তারপর সবাই কি বলে? সবাই অবাক হয়েছে, তোকে সরি বলার পরে তুই এমন কেন করছিস। তোর সঙ্গে সম্পর্ক থাকার পরও যদি আমি অন্য কারোর সাথে সম্পর্ক রাখতাম তাহলে না একটা কথা ছিল। আর আমি তো এমন মেয়ে না, আর কেউ না জানলে তুই তো ভালো করে জানিস আমি সম্পর্কের ব্যাপারে কতখানি অনেস্ট। দেখ, আমি কারো ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার কেউ না। তোর আর আমার পার্থক্যটা কি জানিস? আমি সব কিছু সহজভাবে মেনে নিতে পারি, তুই পারিস না। আমাদের বিয়ের পর যে রাতে আমরা শুভ্রর বাবা মার অ্যানিভার্সিটিতে যাই, সেখানে তুই আমার পাশে ছিলি। তোর ফোনে একটা টেক্সট ইন করেছিল, আমি না চাওয়া সত্ত্বেও দেখেছিলাম। টেক্সটটা ছিল তোর এক্স গার্লফ্রেন্ড প্রীতির। আমি ভেবেই নিয়েছিলাম সে হয়তো জানতে পেরেছে, তাই তোকে উইশ করেছে। তো তুই তখন জিজ্ঞেস করতি, কেন করিসনি? করিনি কারণ আমি তোকে বিশ্বাস করি। প্রীতি তোর এক্স, কিন্তু আবির ভাই আমার এক্স না। আমাকে উনি পছন্দ করতেন, ক্যাম্পাসে সবাইকে ট্রিট দিতেন। তুইও তো থাকতি, তাই না? তুই সেটা ভুলে যাস না। তুই খালি চিন্তা কর যে শুভ্রদের বাসায় যদি আমার ফোনে আবির ভাইয়ের কোনো টেক্সট আসতো তাহলে তুই কেমন রিয়াক্ট করতি? তুই তো আমাকে সেদিনই ডিভোর্স দিয়ে দিতি, তাই না? এখন কি করতাম না করতাম সেসব নিয়ে কথা বলে লাভ নেই। ফোন তুই করেছিস, আমি না। তুই মনে হয় অন্যরকম ভাবে কথা বলছিস। আমি তোর সাথে ভালোভাবেই কথা বলছি, বাকিটা তোর বিবেচনা। আমি চাই না তুই আমার আব্বা আম্মাকে ফোন দে। ওকে, দিব না। এটুকু হলেই চলবে। তুই কি সম্পর্ক শেষ করতে চাইছিস? আমি কি এমন কোনো কথা বলেছি? তোর অ্যাটিটিউড তো তাই বলছে। সবকিছু ডিপেন্ড করছে তোর উপর, তুই কিভাবে সংসার করবি আর কিভাবে সংসার করবি না। আচ্ছা আমি রাখি। তোর মুখ থেকে এরকম একটা কথা শোনার আগে না আমি মরে গেলেও শান্তি পেতাম। আমার ভাবতেও অবাক লাগছে যে আমার এত ক্লোজ একজন ফ্রেন্ডের মুখ থেকে আমি এরকম কথা শুনবো। আমি না কল্পনাও করিনি। আমার মিলাতে খুব কষ্ট হচ্ছে। তুই কি সে আবিদ যে সকালবেলা সচিনের সাথে ব্রেকফাস্ট করতো আর রাতের বেলা বিল গেটসের সাথে ডিনার? ডিংডংয়ের সাবা ধরেন, তার সাথে কথা বলতেই তো আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। হ্যালো, শোনেন, আপনি ওই মারিয়ামের সাথে বেটার কথা বলেন। ও যা যা মানে মানে ও যেটা বলবে আমি সব কিছুতেই সম্মতি আছে আমার। জি জি জি, ওকে রাখি, প্লিজ ওর সাথে কথা বলুন। হ্যাঁ, বাই। আমার সব কিছুতে আপনার সম্মতি? কিভাবে? আমি মনে করি আমাদের বিয়ে নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে, আর করা ঠিক হবে না। জলঘোলা যে করেছেন এটা মানছেন? শুধু আমি না, এর জন্য আপনিও। আচ্ছা যাই হোক, যে সকল কথা বললে সমস্যা সৃষ্টি হয় সেসব কথা বাদ দিই। আপনি এক কাজ করেন, ওই ইয়ের সাথে কথা বলে ডেটটা ফাইনাল করে ফেলেন। আমার যে এখন বিয়ে করার ইচ্ছে নেই। হঠাৎ? কারণ ছাড়া তো কোনো কিছু ঘটে না। আপনি অনেক নাজেহাল করেছেন আমাকে, আমার পরিবারকে। তার জন্য আমি সরি। আপনি সরি বলবেন আর আমি মেনে নিব, এটাই তো আপনি চান। কিন্তু আমার ভয় কি জানেন? আমি এগ্রি করলাম আর আপনি আবার পাগলামি শুরু করবেন, তখন? পাগলামির উপর তো আমার নিয়ন্ত্রণ নেই, আমি তো আর ইচ্ছে করে করি না। তাহলে আগে ডক্টরের সাথে কথা বলেন, সব কিছু ঠিক হোক, তারপর বিয়ে নিয়ে ভাববো। সেটা ঠিক আছে, আপনার কথা না হয় মানলাম, কিন্তু আপনি অফিসে আসেন না কেন? এতদিন অফিসে যাওয়ার প্রধান উদ্দেশ্যই ছিল আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা যেন ভালো হয়, কিন্তু এতদিনে বুঝলাম আমাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিংই নেই। আপনি একদিকে আর আমি অন্যদিকে। বুঝতে পেরেছি,
আপনার মধ্যে হতাশা ভর করেছে। শুনেন, হতাশা আসলে হাত পাখা দিয়ে বাতাস করে একদম উড়িয়ে দেবেন। সমস্যা নেই, আপনি দিন। আমি দিই তো। আমার মধ্যে হতাশা ভর করলে আমি আমার ফ্যান একদম স্পিডে ছেড়ে দিই, তখন আমার সমস্ত হতাশাগুলো গোল 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 করে উড়ে একদম চলে যায়। ভালো, খুব ভালো। আপনি এখন অনেকটা শান্ত, অস্থির না, মানে আগে যেরকম আমার উপর চড়াও হতেন সেটা হচ্ছেন না। এখন আপনার উপর তো আমার কোনো অধিকার নেই বলেই মনে করি তাই। ও আচ্ছা, কিন্তু আমি চাই আপনি আমার উপর চড়াও হন। এটা আমি বুঝতে পেরেছি, এটা আপনার ভালোবাসার ধরন। সবার ভালোবাসার ধরন তো একরকম হবে না। বুঝতে অনেক দেরি করে ফেলেছেন। হতে পারে, কিন্তু আমি বোঝার চেষ্টা করছি। তার জন্য ধন্যবাদ দেবেন না? হ্যাঁ, ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আপনার সাথে আমার এখন ফর্মাল রিলেশন। আমি চাই আপনি কাল থেকে আমার অফিসে আসেন। আচ্ছা, আর কি কি আপনি চান বলেন শুনি, যেগুলো আমি চাই না? আমি চাই আপনার আমার বিয়ে হোক, আর আর বিয়ের পর আমি হানিমুনে যেতে চাইবো, কিন্তু আপনি চাইবেন যে না আমি বিদেশে যাবো না, আমি দেশেই থাকবো। ইন্টারেস্টিং। ইয়েস। আর বিয়ের পর আমি চাইবো যে আমাদের তাড়াতাড়ি বেবি হোক, আপনি বলছেন না আমি বেবি নিতে চাই না। তারপর আমি চাইবো যে আলাদা একটা বাসা নিয়ে আমরা আলাদা সংসার করতে চাই, কিন্তু আপনি বলবেন না আমি আলাদা থাকতে চাই না, আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চাই। জয়েন্ট ফ্যামিলিতে থাকার মধ্যে একটা আনন্দ আছে। আর আমি চাইবো অফিস থেকে ফিরে দুজন মিলে একসাথে বাইরে চটপটি খেতে, কিন্তু আপনি বলবেন যে না আমি বাইরে চটপটি খাবো না, চটপটি খেলে পেট খারাপ করবে। আপনি আপাতত পার্টনারশিপে যান, 4-5 কোটি টাকা ইনভেস্ট করেন, সেখান থেকে যেটা লাভ হয় যদি আপনি সন্তুষ্ট হন, পরে দরকার হলে পরে ইনভেস্ট বাড়ায় দিলেন। বুঝতে পারছি স্যার, তাহলে কালকে ডিসিশন দেন। আরও কয়েকজন আগ্রহ প্রকাশ করেছে, আমি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম তো। আর এখন আর মনে পড়ছে না, মনে করে পরে বলবো। আচ্ছা, যা যা বলেছি সব ঠিকঠাক আছে তো? না না, আমি আর থাকতে চাচ্ছি না, আমার কোনো প্রফিটের দরকার নেই, আমার আসলটা ফেরত পালি করে চলবে। তো ডাক্তারকে ফোন করলে সমস্যাটা কি? আর ওরা তো আমারই বন্ধু বান্ধব, তাই না? কে?